আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। হ্যাঁ মাইনুল, কোথায় আছিস তুই? একটু জরুরি দরকার আছে, তাড়াতাড়ি আমাদের এক বিষয়ে কথা বলতে হবে। তুই আয়, আমি বলছি। তুই যত তাড়াতাড়ি পারবি আয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয় তাহলে। কি হয়েছিল ভাইয়া? এত ভয় পাচ্ছ কেন? ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু এখন বুঝতে পারছি না, এটা শেষ নয়, এটা কেবল শুরু। মাইনুল আসুক, পুরোটা বলবো। ওই যে মাইনুল মনে হয় চলে এসছে, গেটটা খুল। মাইনুল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো? কোথায় আছি? ভালো। মাইনুল ডাকছিলি? হ্যাঁ, কল তো দিলাম। মাইনুল শোন, কিছুক্ষণ আগে একজন ফোন দিয়েছিল, কে? এক আননোন নাম্বার থেকে। আবার? তবে এবার যে কল দিয়েছিল সে আগের মতো না, তাহলে এটা ভিন্ন বিষয়। ভিন্ন? সে কল দিয়ে আমাদের যা বললো, কি ভাবছ সব এখানেই শেষ? এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর লাগবে। সমস্যা নেই, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। আবার শুরু। সে তো ওটাই বললো, আমরা তো মনে করলাম সব এখানেই শেষ, কিন্তু বলছিস এখানে নাকি শুরু সব। এখন তুই বল, কি করা উচিত আমাদের? এটা তো ভাবার বিষয় রে। হ্যাঁ, আর সে এটাও বললো যে ওকে খুঁজে পেতে নাকি আমাদের 5 বছর লাগবে। 5 বছর কেন লাগবে এটা আমার মাথায় কোনোভাবে ঢুকছে না। এটা কিভাবে সম্ভব? 5 বছর? ও কি তাহলে অন্য কোনো দেশে আছে নাকি? সেটা তো আমি বুঝতে পারছি না, কিন্তু অন্য কোনো দেশে থাকলে তো 5 বছর লাগার তো কথা না। আমি তো কিছু বুঝছি না। ও, এই রাবি, তুমি ম্যাপটা দাও তো। কি তাহলে আরো কোনো অন্য কোথাও থাকে? তাহলে খোঁজা শুরু করতে হবে। ওকে, সেটাই, খোঁজা শুরু করতে হবে। এমন কোন জায়গায় আছে যে জায়গায় 5 বছর লাগবে আমাদের? আচ্ছা, আমি কি এ বিষয়ে মোসাব্বিরুল ভাইয়ের সাথে একবার কথা বলবো?
পড়ার। তার সাথে আমি একদিন কথা বলি, তারপর তোকে জানাবো। বল। আচ্ছা ঠিক আছে, ওকে। ব্যাপারটা নিয়ে তো মুসাফিরের সাথে একবার কথা বলা দরকার ছিল, কল দিয়ে ওকে একটু। আসসালামু আলাইকুম মুসাফির ভাই, কেমন আছেন? হ্যাঁ, আমি মুবাসসির বলছিলাম। আচ্ছা, তুমি মুবাসসিরুল? হ্যাঁ, আমি মুবাসসিরুল। আচ্ছা, তুমি এখন কিসে পড়ছো? এই তো ক্লাস 7 এ উঠলাম। আচ্ছা, আমি তো ক্লাস 7 এ। তো কথা হচ্ছে তোমার ভাইয়া কোথায় গেছে নাকি, দরকার ছিল যে বলতে। ভাইয়া কি জানি কোথায় জানি রিসার্চ করতে গেছে বলছিল, আসতে দেরি হবে। ও আচ্ছা আচ্ছা, এক কাজ করো, ও যদি আসে তারপর তুমি আমাকে ফোন দিতে বলবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সব বলতে নাই, ঠিক আছে। অবশ্যই গেট খোলো, গেট। আসছি। ভালো। রনক ভাই তোমাকে কল দিয়েছিল। রনক কল দিয়েছিল? হ্যাঁ। দেখি ফোনটা। কি করছো? করছি। নাকি আমার কোন জায়গায় যেখানে পৌঁছে গেছে 5 বছর লাগে। আমার তো মনে হয় যে অনেক অনেক জায়গা আছে। রনক কেন বলছে না? সুন্দর ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনক কি বলছিল নাকি? হ্যাঁ, ফোন তো দিয়েছিলাম আপনাকে, একটা দরকার ছিল তাই। মানে কি হয়েছে বলো তো? মানে সমস্যা আরো নতুনভাবে শুরু হচ্ছে মনে হচ্ছে। ও আচ্ছা। 2 দিন আগে একজন আননোন নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিল। তো কল দিয়ে আমাকে বললো যে আমাকে নাকি তাহলে খুঁজতে 5 বছর সময় লাগবে।
কিন্তু কেন রাখবে আমি এটা বুঝলাম না। এটা তো আসলে ভাবার বিষয়। আপনি কি আসতে পারবেন এখন? তো এখন তো মহোৎসব কটা বলছে, এখন সন্ধ্যা তো হবে কাছাকাছি, একটু পরে আজান দেবো আমি। হ্যাঁ, সন্ধ্যা তো হয়েই গেল কাছাকাছি। তো আজকে তো আমি যেতে পারছি না। আমি দেখি আগামীকাল হয়তো আসতে পারি তোমার ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আসার চেষ্টা কর। আর আমার যে ব্যস্ত আছি তো রিসার্চ নিয়ে, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনশাল্লাহ কাল দেখা হবে তাহলে। ইনশাল্লাহ কাল দেখা হবে। আসসালামু আলাইকুম। নতুন সমস্যা শুরু হয়েছে, সমস্যাগুলো আসতে থাকবে। কি আবার নাকি রনককে অন্য নম্বর থেকে ফোন করেছিল। তাকে দেখি কাল তুমি যাবে নাকি আমার সাথে? হ্যাঁ যাবো। সেটা আমার তুমি ভাইয়ের বাড়িতে তো কোনোদিন যাওয়া হয় না। কাল তাহলে তুমি যাবে একসাথে, যে দেখা যাবে বিষয়টা। ঠিক আছে। ঠিক আছে, খাওয়ার বিষয় আছে? হ্যাঁ ওই তো ওখানে আছে, বিস্কিট টিস্কিট আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা মাহিম ভাই, একটা কথা ছিল। কি? 3 দিন আগে ভাইয়াকে একজন ফোন দিয়েছিল। হ্যালো, তো ওই বললো নাকি ওর কাছে যেতে 5 বছর লাগবে। কি? হ্যাঁ 5 বছর লাগবে। 5 বছর? হ্যাঁ, আননোন নাম্বার। ভাই ওটা নিয়ে টেনশন আছে। কি ভাইয়া এরকম তুমি চিন্তিত কেন? ও রবিত, মানে গতকাল সে ফোন দিল, তো আমাকে শোনাচ্ছি সে কী কী বলেছে, রেকর্ডিং তো আছে আমাদের কাছে। তারপর থেকে আমি জাস্ট কোনো কাজ ঠিকভাবে করতে পারছি না, ওটাই মাথায় ঘুরছি বারবার। এআইকে জিজ্ঞেস করলাম, এআইও কোনো সমাধান দিতে পারছে না। মোসাদ্দুরকেও রাখলাম, দেখি তার মোসাদ্দুর আসে কিনা। তবে তার আগে একবার মাহিমের সাথে কথা বলা উচিত। মাহিম ভাইয়ের সাথে? আচ্ছা কালকে তাহলে মাহিম ভাইকে আমি নিয়ে আসবো, ডাকবো ওকে। কেউ যদি আসে তাহলে কথা বলিও। ঠিক আছে, তাহলে কাল তুমি ওকে নিয়ে আসবে, আমি ছাদের উপর অপেক্ষা করবো। ঠিক আছে। আচ্ছা ভাইয়া তো মনে হয় এখানে আছে, তো ফোন আমি তো ফোন আনতে ভুলে গেছি। ফোনটা তো আচ্ছা দাঁড়াও। ফোন দিয়েছি, দাও কথা বলো। হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ বল। কোথায় আছো নাকি? ওই যে ছাদে বসে আছি। ও আচ্ছা তাহলে আসছি আমি। আচ্ছা ঠিক আছে। কি বলবো, ডাকলো? হ্যাঁ চলো তাহলে। আসো, সাবধানে। হ্যাঁ তারপর ও বিষয় হয়েছে এখন শোনো, তোমাকে মনে হয় রাবিদ ফোন দিয়েছিল। হ্যাঁ বেশ। ওই আমার কাছে গিয়েছিল, দিয়ে বললো যে তোমাকে নাকি কে ফোন দিয়েছিল অচেনা নাম্বার থেকে। সে ফোন দেওয়ার পরে সে নাকি বলছে যে তাকে খুঁজতে 5 বছর সময় লাগবে। হ্যাঁ শোন, আমি হচ্ছে ওর ফোন, আমার তো সব রেকর্ডেড থাকে, যে কল দেয় সবার কথা রেকর্ড থাকে। তো তোকে আগে ওর রেকর্ডটা একটু শোনাই, হ্যাঁ, তাহলে একটু বুঝতে পারবে সে কী ছিল। সব এখানেই শেষ। এ তো সবে শুরু। চিনি আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে।
হুম, আচ্ছা এটা তো মানুষ মনে হয় না। মানুষ মনে হচ্ছে না। কি মনে হয় তো কী হতে পারে? মানুষ যদি না হয়, বুঝলাম মানুষ না, তাহলে 5 বছর লাগবে তার কাছে পৌঁছাতে, অথচ সে মানুষ না। তাহলে সে কি কোনো এমন না, শ্যাডো? তুমি একটা তোমার নিজের বিবেক দিয়ে খাটাও। হ্যাঁ। ধরো এখন মানে বর্তমান জামানায় হুম, কোনো এক দেশ যেতে মিনিমাম সর্বোচ্চ 1 মাস, হ্যাঁ। তাও লাগবে না, আমি 1 মাস ধরে নিলাম, কিন্তু 5 বছর কোন জায়গায় যেতে লাগবে? সেটা এরকম কোনো জায়গা তো নাই। তবে আমি এআইকে বলেছিলাম কিছুদিন আগে, যে এআই বললো যে এটা তো ভাববার বিষয়। এখন 5 বছর লাগবে কোনো জায়গাতে যেতে, এটা মনে হয় না পৃথিবীর কোনো জায়গা হতে পারে। আমাকে একটা বিষয়ে সাহায্য করতে হবে, সেটা হচ্ছে যে গতকাল আমাকে একজন ফোন দিয়েছিল, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। গতকাল আপনাকে কেউ ফোন দিয়েছিল। এখন আপনি কি জানতে চাইছেন? সে আমাকে ফোন দিল, দিয়ে বলল, প্রথমে ভয়ের কিছু কথা বললো, যে কি ভাবছো সব এখানেই শেষ, এ তো সবে শুরু। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে যেভাবে বিভ্রান্তির পথে রেখেছিল, সেটা তো একটা আমার চাল ছিল শুধু, মানে এই ধরনের কিছু কথা বলেছিল। তারপরে বললো সর্বশেষে যে আমার কাছে পৌঁছাতে তোমাদেরকে 5 বছর সময় লাগবে। কেন 5 বছর লাগবে তুমি আমাকে বুঝাও একটু। এটা তো বেশ রহস্যময় একটা ফোন কল। ঠিক কেন 5 বছর লাগবে তা তো বলা মুশকিল। এটা হতে পারে কোনো প্রতীকী অর্থ, বা হয়তো এর পেছনে কোনো বিশেষ পরিকল্পনা আছে। আপনার কি মনে হয়? সম্ভবত সে পৃথিবীর বাইরের কোনো প্রাণী হতে পারে, বা কিছু হতে পারে, প্রাণী না হয়। বা অথবা যদিও মানুষ হয়, মানুষও হলে হয়তো এমন পাওয়ার তাকে অর্জন করে এসেছে। সে তো আমাদের এই যে গত বছর যেটা হয়েছিল জিন দিয়ে, সেটা তো বুঝেছিস কত ই হয়েছিল। ওই যে তোকে ওখান থেকে লেচে লাগালো। আমরা যদি সঠিক সময় না আসতাম, তাহলে তো সে হয়তো নিয়ে চলে যেত, নিয়ে চলে যেত। তাই না? তাহলে তো মাইনের বিষয়টা একটু দেখতে হবে, তাই না? তুমি এক কাজ করো, আমার তো যে প্র্যাকটিক্যালের কাজ আছে, আমি তো যেতে পারছি না, তাহলে তুমি চলে যাও, আমি সাহায্যকে ফোন করে বলে দিচ্ছি, ঠিক আছে? ওই তখন দেখবে সেটা, তুমি ওর সঙ্গে গিয়ে বলবে যে আমাকে একটা হেল্প লাগবে। ঠিক আছে। এখন চলে যাও। ঠিক আছে দাদা। আচ্ছা ঠিক আছে, যা দেয় না, আমি সাহায্যকে ফোন করে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে। এখন রনক ফোন দিল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সাত, কি খবর? কোথায় আছো নাকি? বাড়িতে গো। ও, তো কথা হলো যে এই মাহিন মনে হয় একটু সমস্যার মধ্যে আছে, ওকে একবার দেখো। মানে ওই উল্টাপাল্টা কথা বলছে আর কি। কেন, কি হয়েছে নাকি? ওরা আগে আমাকে নসিপুরে দেখেছে, অথচ আমি প্রফেসর পড়াতে আছি, মানে এরকম উল্টাপাল্টা কথা বলছে ওই। মানে আমার আচ্ছা দাঁড়ান, তাড়াতাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি রাউতকে পাঠাচ্ছি। আচ্ছা। মানে বিপদ আছে তো। তাহলে শোন, আমি এখন আমার সম্পর্কে বলি। একটু সাহায্য লাগতো। আমি হচ্ছে জিন, আর এখন আমি তোকে আমার সেই বসের কাছে নিয়ে যাবো, সারা বিশ্বে আমরা এগুলো করছি। এখন আমার সাথে যাবে। কে? মাহিন? হ্যাঁ মাহিম ভাই। আবে ওই যে বে, হ্যাঁ আমি কোন বুঝি? আমি চল চল।
কি রে তুই এখানে? আমি এখানে কিভাবে আসলাম? মানে তো কি রে সুসাইড করছিলি কেন? না না না, আমি তো নিচে রনকের সাথে কথা বলছিলাম। আরে কিন্তু রনক ভাই তো প্রফেসর বেড়াতে আসে। না, ও তো আমার সাথে নিচে কথা বললো, কথা বলার পর আমি তারপর তো আমি জানি না যে আমি এখানে কিভাবে আসলাম। তো সমস্যা আছে, তুই চোখ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কিন্তু সঠিক সময়ে কাজটা হওয়ার পর ঠিক আছে, কিন্তু ওই জিনকে যদি আমরা ধরতে পারি তাহলে হয়তো কিছু একটা কানেকশন পাওয়া যেতে পারে। ওর সাথে হয়তো বা কোনো লিঙ্ক আছে। অবশ্যই লিঙ্ক আছে, নাহলে ও কেন বললো যে জিন আর অজানা কণ্ঠ? ওই যে আরেকজন ফোন দিয়েছিল, অজানা কণ্ঠ, ফোন দিয়ে আমাদের পরিচয় জিজ্ঞেস করেছিল, তাই না? যে কে? তাহলে আমাদেরকে ভাবতে হবে একটু বেশি। মানে বিষয়টা হচ্ছে সে আমাদেরকে চিনে, ভালোভাবে চিনে, অথবা এমন কিছু আছে আমাদের চারিপাশে যে সবসময় আমাদের উপর নজর রাখছে। সবসময় নজর রাখছে, হয়তো এখনো নজর রাখছে আমাদের উপর। সে হতেও পারে কিছু একটা তো আছে, তাই না? অবশ্যই কিছু একটা আছে যে যার মাধ্যমে সে আমাদের উপর নজর রাখছে। হ্যাঁ, হয়তো ওই নিজে নজর রাখছে, আবার এটাও হতে পারে কোনো ডিভাইসের মাধ্যমে আমাদেরকে নজর রাখছে আর কি। হতে পারে। মানে অনেক সময় দেখো না যে অনেক মাছি আছে, মাছি চারপাশে ঘুরে বেড়ায়, সে কিন্তু তাদেরকে নজর রাখে আর কি। এমনও কোনো জিনিস হতে পারে হয়তো আমাদের পিছনে ছেড়ে দিয়েছে। ভাবতে হবে। সেরাবিত ওই যে যে হিডেন ক্যামেরাগুলো থাকে যার মধ্যে মানুষের উপর নজর রাখা হয় সরকারিভাবে, ওগুলোকে যেন কি বলে? সার্ভিলেন্স ক্যামেরা। হ্যাঁ, সার্ভিলেন্স ক্যামেরা এমন এক ধরনের ক্যামেরা যেখানে তোমার এই ভিডিও দেখতে পাবে, আবার তোমার সাউন্ড স্পষ্টভাবে শুনতে পাবে তুমি কি বলছো। কিন্তু যার উপর মানে ভিডিও করবে সে বলতে পারবে, টের পাবে না যে ক্যামেরা আছে। এটাও হতে পারে। এটা হতে পারে সার্ভিলেন্স লাগিয়ে রেখেছে হয়তো, হ্যাঁ। এমনকি আমাদের যদি জানলে হয়তো ভয় খেতেও পারিস, আমাদের যে ফোনের যে ক্যামেরা, ফোন বন্ধ আছে এমনি সমস্যা নেই, হ্যাঁ, ওরা চাইলেই ফোনের ক্যামেরার মধ্যে তো ফোন নর্মাল চালাচ্ছিস, কিন্তু ওর হাতে এই ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ওই ইচ্ছে মতো দেখতে পারে, ইচ্ছা মতো অন করে দিতে পারে। বলে যে দেখি তো কী করছে, যার উপর নজর রাখবি, হ্যাঁ, ওই যে ফোনের ফ্রন্ট ক্যামেরা অন করো, ব্যাক ক্যামেরা অন করো, কী ভয়েস সিস্টেম অন করো, তো কিন্তু টেরও পাবি না, তোর ফোন নিয়ম নর্মাল আছে। ফেসবুক চালাচ্ছিস বা এমনি নর্মাল গেম খেলছিস, কিন্তু তার মাধ্যমে ওই সার্ভিলেন্সের মাধ্যমেই ধরে রাখে সব। নাহলে একটা আমি উদাহরণ দিই, মনে কর কোনো কিছু আমরা কথা বলছি, কিছুদিন পরেই আবার দেখবি যে ওই জিনিসের অ্যাড আসছে ইউটিউবে, ফেসবুক, এরকম হয় না? এটা সার্ভিলেন্সের কারণে হয়, ওই জানে, নজর রাখে যে তুমি কোন জিনিস দেখছো। আচ্ছা শোনো, যে তোমার এই ধরো 5 মিনিট 10 মিনিট আগে ভাবলো যে মানে একটা সাপোজ বলি যে ধরো লাগবে কি বলে, যে কোনো ধরো পণ্য, ওই পণ্যর অ্যাড কিনে চলে আসে, ওই পণ্যের অ্যাড চলে আসে, কারণ যে সার্ভিলেন্স আছে, শুনতে পাই, না হয় দেখতে পাই, কিছু একটা করে। এর মধ্যে আছে তাইলে সার্ভিলেন্স। সব ক্যামেরাতে আছে এখন। সার্ভিলেন্সের দাম মেলায় ফোনে সিস্টেম ওরা লাগিয়ে রেখেছে সরকারিভাবে ধরার লেগে, যেমন যারা অপরাধী ওদেরকে ধরার লেগে বেশি কাজে লাগে এগুলো। অনেক ফোন টোন কেউ করে দিলে ধর, আর ভিডিওটা আমরা দেখবো না কীভাবে হয়েছে, দেখতে পাবো না, কিন্তু ওরা ঠিকই দেখতে পাবে এই ক্যামেরা যদি ধরা থাকে, হিন্ট পাই যদি এই অমুক ব্যক্তির ফোন, ও তার মানে অমুক ব্যক্তিকে ধরো। তো যাই হোক, আমরা যদি এখানে একটা কনক্লুশনে আসতে পারি যে ওই হয়তো কোনো মানুষ না, হতে পারে শ্যাডো, বা কোনো এমন কোনো ছায়া কোনো মানুষের উপর ভর করে রেখেছে, হ্যাঁ, যার শক্তি অনেক সাধারণ জিনদের থেকেও বেশি, যার কারণে সে জিনদের কন্ট্রোল করতে পারে। আর ওই জিনকে কন্ট্রোল করে কিন্তু আমাদের উপর গত বছর কী করেছিল সেটা তো না বলাই ভালো, তাই না? সে আমাদেরকে বলছিল যে আরেকটা জিনিস আমি মাথায় ঢুকছি না, সে আমাকে বললো যে জিহাদে যেতে হবে, বললো না? আমাকে তো ফোন দিয়েছিল তখন। হ্যাঁ, কিন্তু জিহাদটা আবার কিসের? কোনো ধরনের বললো যে কালকে আমাদের একটি দল যাচ্ছে, তাদের সাথে যাও, কিন্তু এরকম কোনো কিছু আমরা পাইনি, এরকম কোনো কিছু দেখেও নি আশেপাশে যে কোনো দল বাইর হয়ে গেল। তার মানে এই জিহাদ কি অন্য জিহাদ নাকি মানে তাদের সাথে মোকাবেলা করার একটা জিহাদ, নাকি বর্তমানে বিশ্বে যত ধরনের ফিতনা আছে সেগুলোর বিরুদ্ধে
অবস্থান নেওয়াটা এক ধরনের জিহাদ। হতেও পারে। ঠিক আছে, ভাবতে হবে তো। এই বিষয়টা নিয়ে ভাবা উচিত আমাদের। আমাদের হয়তো হতে পারে সে আমাদের ভালোই চায়, হয়তো ভালো কোনো মেসেজ দিতে যাচ্ছে। আর সে যে লাস্টের কথাটা বললো, কে আসলে হিরো আর কে ভিলেন, সেটা তোমরা লাস্টে বুঝতে পারবে। এমনও হতে পারে এটাও বললো যে কারা ইসলামের পক্ষে আছে আর কারা বিপক্ষে আছে, এটাও বুঝতে পারবে। আমরা তো মনে করছি সে ইসলামের বিপক্ষে আছে, কারণ ইসলাম তো এবার মারামারি এগুলো সাপোর্ট করে না। এই বিষয়টা ভাবার বিষয়। মানে ঠিক আছে, আমাদেরকে এগুলো ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উঠি তাহলে। যাই তাহলে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মুসাদ্দুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কথা বলছি। আচ্ছা কেমন আছেন? মানে আপনাকে দেখতে না আমার মনটা অনেক ভালো হয়ে যায় সঙ্গে সঙ্গে। হ্যাঁ জি, আপনি শুনুন। আসলে হ্যাঁ, তারপর বলো কি বলছিস? জি ভাই, তো সর্বপ্রথম সে আমাকে যখন কল দিল, তারপর সে আমাকে ফোনে বলল যে কি ভাবছো, সব এখানেই শেষ, এটা তো কেবল শুরু মাত্র। জিন আর অজানা কণ্ঠ তোমাদেরকে বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু তোমরা তো জানো না সেটা কার আদেশে। আমি সেই ব্যক্তি, তবে আমাকে খুঁজে পেতে তোমাদের আরো 5 বছর সময় লাগবে। এই 5 বছর কেন লাগবে আমি এখনো বুঝতে পারিনি। তো বাকিগুলো না হয় বুঝলাম যে জিন আর অজানা কণ্ঠ দিয়েছে আমাদেরকে বিভ্রান্ত করছিল। অর্থাৎ আমরা যে ভেবেছিলাম যে জিন আর অজানা কণ্ঠ হচ্ছে কোনো একটা নতুন ষড়যন্ত্র, কিন্তু না, তাদেরকে কন্ট্রোল করছিল এই ব্যক্তি যে আমাকে কল করেছিল গতকাল। তাহলে এটা হলো। তারপর সে শেষে যে কথাটা বলল, সমস্যা নেই, আসো, আমি তোমাদের অপেক্ষায় আছি। আসো, দেখা হবে, কথা হবে এবং প্রমাণ হবে কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিপক্ষে, কে আসলে হিরো আর কে ভিলেন। দেন সে কথাটা মানে ফোনটা কেটে দিল। এভাবেই মূলত ছিল বাকুল। আমি এখানে কিছুতেই বুঝতে পারছি না, বাকি কথাগুলো না হয় কিছু একটা বুঝলাম, তারপর 5 বছরের বিষয়টা আমি কোনোভাবে বুঝতে পারিনি। হ্যাঁ, তুমি যেটা বললা, এখানে একটা বিষয় দেখো, সে কিন্তু তোমাকে ফোন করে প্রথমে কি বললো, কি ভাবছো, সব এখানেই শেষ। তার মানে তার কথা দিয়ে এটা সে এটা বোঝাতে চাচ্ছে যে এটা শেষ নয়, এটা কেবলমাত্র শুরু। ওই যে গত বছর যে জিন আর অজানা কণ্ঠ আমাকে বারবার ফোন করছিল, বলছিল জিহাদের উদ্দেশ্যে যেতে, তাই না? এই বিষয়টা সে বলল এটা তো কেবল শুরু। হ্যাঁ, এটা কেবল শুরু তার মতে। হ্যাঁ, সে তো আমাকে বলেছিল প্রথমে, যে আগে কল দিয়েছিল, সে আমাকে বলল যে জিহাদে যেতে হবে নাকি। তো ওই জিহাদের বিষয়টা কি আমি তখন তো বুঝতে পারিনি, তবে এখন মনে হচ্ছে আমার যে সে এই জিহাদ বলতে সশরীরে যে আমরা জিহাদ করি যুদ্ধের ময়দানে গিয়ে, এটা সে বুঝায়নি। সে অন্য কোনো একটা জিনিস বুঝিয়েছিল হয়তো, আমার মনে হচ্ছে। তারপরে যদি আবার তার থেকে কোনো ফোন আইসে থাকে পরবর্তীতে, তাহলে হয়তো তাকে আমি বিষয়টা জিজ্ঞেস করব। হ্যাঁ, জিহাদের বিষয়টা নিয়ে আমিও ভাবছি যে সে এরকমটা কেন বললো যে জিহাদ, কিন্তু তারপরে তো জিহাদের কোনো কিছু আমরা দেখলাম না, তাই না? হতে পারে এখানে আমি তোমাকে একটা কথা বলি, এই সে জিহাদের বিষয়টা ক্লিয়ার করি। সে জিহাদ নিয়ে যে কথাটা বলতে চেয়েছিল, আমার মনে হয় সেটা বর্তমানে যে ফিতনা চলছে পৃথিবী জুড়ে, বিভিন্ন ধরনের ফিতনা, ফেমিনিজম, এই ধরনের ফিতনাগুলো চলছে, এইগুলোর বিরুদ্ধে হয়তো জিহাদের কথা বলেছিল সে। হ্যাঁ, কারণ ওদের মানে একটা আছে,
বাক্য আছে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষকে তারা গডের কাছাকাছি নিয়ে চলে গেছে, যে মানুষ হচ্ছে সত্য, মানুষের উপর কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ, একদম আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত ছিল আগেই। এটা হচ্ছে ওদের একটা কনসেপ্ট। আর এগুলোর বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্য হয়তো বলতে পারে, হতে পারে জিহাদ মানে এটা না যে সরাসরি মারতে হবে। জিহাদ মানে বুদ্ধিভিত্তিক লড়াই হতে পারে, যেটাকে ইন্টেলেকচুয়াল ওয়ার বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর তাদের বিরুদ্ধে যদি ইন্টেলেকচুয়াল ওয়ার করতেই হয় তো আমাদের এভাবেই করতে হবে, একটু সাবধানতার সাথে, কারণ সব কিছু তাদের কন্ট্রোলে, তাই না? হ্যাঁ, তো যাই হোক, এটা তো ছিল শুরু কেবল তার কথা মতো, কিন্তু এটা কেবল শুরু। তারপর সে বললো যে জিন আর অজানা কণ্ঠ আমাদের বিভ্রান্তির পথে রেখেছিল, কিন্তু সেটা কার আদেশে আমরা জানি না, সেটা ওর আদেশে। সে যেটা বললো এটা বুঝা গেল আমাদের, যে ওর আদেশে এগুলো চলছিল। সেই যে তোমাকে গতকাল কল করেছিল, তার আদেশে এগুলো চলছিল। তারপরে যেটা আমরা বুঝলাম, সে বলছে যে তবে আমাকে খুঁজে পেতে তোমাদের 5 বছর সময় লাগবে। হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না যে এই 5 বছরের বিষয়টা আসলে কেন সে বললো। মানে সে হয়তো এমন কোনো জায়গাতে আছে, বা এমন কোনো জায়গায় আছে সে যেখানে 5 বছর লাগবে যেতে আমাদের। কি কারণে 5 বছর লাগবে, এটা এই ধাঁধাটা তো আমি কোনোভাবেই সলভ করতে পারছি না। বাকিগুলো না হয় কোনোভাবে আমি বুঝলাম যে হ্যাঁ, সে হয়তো ইসলামের পক্ষে হতে পারে, বিপক্ষে হতে পারে, কিন্তু 5 বছরের বিষয়টা কি ভাই, আমি হিসাব নিতে পারছি না ভাই। এটা মানে আমাদের 5 বছর লাগবে, ওর কিন্তু না। ও কিন্তু এটা বলেনি যে ওর 5 বছর লাগবে, আমাদের 5 বছর লাগবে, সে এটা বলেছে। হ্যাঁ, এখানে একটা ভাবার বিষয় আছে। হ্যাঁ, সেটাই তো। 5 বছর বর্তমান পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে যেতে 5 বছর লাগবে, তাই না? এরকম কোনো তো জায়গাই নেই আমার জানা মতে। হ্যাঁ, 5 বছরের বিষয়টা খুব কঠিন, তুমি বুঝতে পারবে না, এটা স্বাভাবিক। কারণ এটা আমরা যদি দেখি যে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে যেতে 5 বছর লাগবে, এমন কোনো জায়গাই নেই পৃথিবীতে। হতে পারে এটা পৃথিবীর বাইরের কোনো প্ল্যানেট, তবে বর্তমান সায়েন্স কিন্তু আমাদের অনেকটাই অ্যাডভান্স, কিন্তু বর্তমান সায়েন্স এটা বলছে যে পৃথিবীর বাইরে আজ পর্যন্ত বাসযোগ্য কোনো গ্রহ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, যেখানে মানুষ বসবাস করতে পারে বা কোনো সভ্যতা বসবাস করবে, এরকম কোনো প্ল্যানেটই নেই। তাহলে পৃথিবীর বাইরে কিভাবে হতে পারে? এখন হতে পারে সে হয়তো কোনো অতিপ্রাকৃত বিষয় যা আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বা আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাই না? এর আগে তো জিনের মাধ্যমে বিভ্রান্ত করেছিল, এখন সে হয়তো নিজেই বিভ্রান্ত করছে আমাদের, এমনও হতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আর কিছুক্ষণ আগে যে কথাটা বললাম যে অনেক মানুষের মধ্যে কনসেপ্ট এখন ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই। এগুলো দিয়ে তারা মানে বোঝাতে চাচ্ছে যে ধর্মের কোনো প্রয়োজনীয়তা নেই, ধর্ম থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছে। হ্যাঁ, এখন মানে কি বলবো, এটা বললেও কেমন লাগে। তারা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আমাদের কালিমা আছে না, এটাকে পরিবর্তন করে লা ইলাহা ইল্লাল ইনসান বসিয়ে দিয়েছে। অর্থাৎ ইল্লাল্লাহর জায়গায় ইনসান বসিয়ে দিয়ে তারা এই তাদের কনসেপ্টগুলো প্রচার করছে এখনো। তো এইসব ফিতনার বিরুদ্ধে যদি জিহাদ করার উদ্দেশ্যে কে আমাদের বলে, তো অবশ্যই আমাদের জিহাদে যাওয়া উচিত। তবে সেই জিহাদ কোন জিহাদ হবে? হ্যাঁ, সে ওয়ার হচ্ছে ইন্টেলেকচুয়াল ওয়ার, অর্থাৎ বুদ্ধিভিত্তিক লড়াই, সরাসরি না। আমাদের টেকনোলজি এমনভাবে ব্যবহার করতে হবে যাতে তারা বুঝতেও না পারে যে আমরা তাদের বিরুদ্ধে বলছি, কিন্তু আসলে আমরা তাদের বিরুদ্ধে বলছি এমনটা যেন হয়। অর্থাৎ আমরা তাদের কনসেপ্টকে খণ্ডন করব, তাদেরই হাতিয়ার দিই, বিষয়টা এরকম। তো এখন যে যে সিস্টেম তারা চালাতে যাচ্ছে, এই সিস্টেমের কন্ট্রোল কে করছে, কে আছে এগুলোর পিছনে? এটা কিন্তু বর্তমান ওয়ার্ল্ডের বাস্তবতা। যে এই যে হিউম্যানিজম, ফেমিনিজম,
হ্যাঁ একদম, আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবা উচিত ছিল আগেই। তারপরে যে ধরো টিজি, তারপরে এই কি এই হিউম্যানিজম, ফেমিনিজম, সেকুলারিজম, এই যে এই ধরনের বিষয়গুলো আছে, এগুলা আমাদের কনসেপ্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তারপরে ডারউইনিজমও আছে বর্তমানে, ডারউইনিজম। কিছু কিছু নাস্তিক আছে যারা ডারউইনিজমকে প্রবেশ করাতে যাচ্ছে বিভিন্ন বইয়ে। মানে ডারউইনের যে মতবাদ আছে, বানর থেকে মানুষ এসেছিল, এগুলো তারা করতে যাচ্ছে। তো এগুলোর বিরুদ্ধে যদি কেউ জিহাদ করতে বলে, এবং আমি বলবো এগুলোর বিরুদ্ধে জিহাদ করা উচিত, এগুলোর বিরুদ্ধে চেষ্টা করা উচিত। এখন জিহাদ শব্দটা বললেও তো সমস্যা, তাই না? তা আমি বলবো এগুলোর বিরুদ্ধে চেষ্টা করা উচিত। তুই মুবাশশিরুল মুসাব্বিরের ছোট ভাই? হ্যাঁ, আমি মুসাব্বিরুলের ছোট ভাই, মুবাশশিরুল। মানে এই কনসেপ্টগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম যেন চলতে থাকে। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ কিন্তু এটাই যে এগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে, তা না হলে আমরা টিকতে পারবো না। হ্যাঁ, তুই এখানে এসে বসো। আর এই বিষয়টা তো অনেক ভয়ঙ্কর যে আমি এই রুমে আছি, কিন্তু মনে হচ্ছে যে সে আমাকে দেখছে, সে আমার সাথে কথা বলছে। হ্যাঁ, হতে পারে কোনো সার্ভিলেন্স ক্যামেরা লাগানো আছে আমাদের রুমে, সে কারণে বা অন্য কোনো শক্তির মাধ্যমে সে আমাদেরকে দেখছে। এটা কার নাতি? ও, ইলুমিনাতি। হ্যাঁ, এটা ইলুমিনাতি বই। হ্যাঁ, তো তুমি এটা এত তাড়াতাড়ি মিলাতে পারছো কিভাবে? ও এটা, আরে এটা তো মিলা খুবই সহজ, একটু প্র্যাকটিস করলেই পারবে। তো তোমাকে যে ফোন করেছিল, তো এটা হতে পারে, এমনটা হওয়ার সম্ভাবনা আছে। আমি বলছি না যে এটাই হবে, এমনটা হতে পারে। এখন তো দেখো, তোমার ইউনিভার্স আর আমার ইউনিভার্স কিন্তু আলাদা ছিল এক সময়, তাই না? তো তোমার ভাইয়ের কি খবর? নাকি ও খুব চিন্তিত লাগছিল, ভাইয়াকে ফোন করেছিল। ভাইয়াকে একজন ফোন করলো, দিয়ে বলছিল যে ওর কাছে যেতে নাকি 5 বছর লাগবে। তো তুমি মানে বুঝতে পারবা কেন লাগতে পারে 5 বছর, মানে কোন জায়গায় আছে 5 বছর। কিন্তু এখন আমরা একসাথে আছি কিভাবে? ওই যে 2021 সালে যা হলো, তারপর থেকে 2021 সালে যেটা হয়েছিল, হ্যাঁ, ওই যে আমরা আকাশে রঙিন আলো দেখলাম, হঠাৎ অনেকগুলো পোর্টাল খুললো। বিষয়টা তো ভাবতে হয়। 5 বছর তো এই পৃথিবীতে কোথাও যেতে লাগবে না, ভাবতে হবে বিষয়টা। সেটা ভাবতে হবে অবশ্যই আমাদের বিষয়টা নিয়ে। তারপর সে পোর্টালগুলোর মাধ্যমে আমরা এলাম, আসার পর যখন আমরা দেখলাম একে অপরকে, জাস্ট অবাক, তাই না? তাহলে তুমি ক্লাস 7-এ এখন? হ্যাঁ, আমি এবার ক্লাস 7-এ। জি। আমিও তো ক্লাস 7। তো সেখান থেকে হচ্ছে মাল্টিভার্সাল মানে ইনকারশন শুরু। হ্যাঁ, এখন এই মাল্টিভার্সাল ওয়ারের মধ্যে আমরা আছি যে পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেখানে যেতে 5 বছর লাগবে, আমরা এটা নিয়ে পড়ে আছি। আসলে আমাদের ইসলাম সম্পর্কে জানা উচিত, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখা উচিত। তো আমার ইসলাম সম্পর্কে ভুল জ্ঞান রাখাও কিন্তু ঠিক না। আমার ভাই মুসাব্বিরুল তিনি বলতেন যে ইসলাম সম্পর্কে না জানার চাইতে বা ইসলাম সম্পর্কে কম জানার চাইতে ইসলাম সম্পর্কে ভুল জানা বেশি ক্ষতিকর। তো এটা কি আমাদের সাথে মানায়? ভাবতে হবে অবশ্যই আমাদের বিষয়টা নিয়ে। আচ্ছা, তাহলে আমি এখন উঠি, দেরি হয়ে যাচ্ছে। তো আমি বলছি যে এটা হতে পারে তোমাকে যে সেদিন ফোন করেছিল, মানে গতকাল যে তোমাকে ফোন করেছিল, সে অন্য কোনো ইউনিভার্সের হতে পারে। জি।
হ্যাঁ, সে বলেছিল যে তোমাদের 5 বছর লাগবে, মানে আমাদের 5 বছর লাগবে ওর কাছে পৌঁছাতে। ওর কিন্তু না, ওর কিন্তু 5 মিনিটও লাগতে পারে টাইম রিয়ালাইজেশনের কারণে। আমাদের 5 বছর লাগবে। অর্থাৎ সে এমন কোনো জায়গায় আছে ইউনিভার্সের বা মাল্টিভার্সের কোনো এমন স্থানে যেখানে যেতে আমাদের 5 বছর লাগবে, কিন্তু ওর কাছে কোনো সময় লাগবে না, এমনও হতে পারে কম সময় লাগতে পারে টাইম রিয়ালাইজেশনের কারণে বিষয়টা হতে পারে। তো এটার হিন্ট দিতে পারে। জি, তো যাই হোক, অনেক কথা বললাম। তো মোবাশ্বেরুল আসেনি নাকি? মোবাশ্বেরুল হচ্ছে এসেছে, ও হচ্ছে ছাদে গেছে সম্ভবত রাবিদের সাথে দেখা করতে। ও আচ্ছা, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে আমি তো অনেকগুলো বিষয় নিয়ে এখন রিসার্চ করছি, তো এগুলোর মধ্যে তোমার বিষয়টা নিয়েও চিন্তা করতে হচ্ছে। তো এটা একটা চাপের বিষয়। তো হয়তো আমি আগামীতে সাহায্য করতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বুঝতে পেরেছি আপনি অনেক ব্যস্ত, আপনার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করছেন। এটা স্বাভাবিক ব্যস্ত থাকা। তারপরেও আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য জাজাকাল্লাহু খায়রান। আর আপনি সে ব্যক্তি যার মাধ্যমে আমি ইসলামে, আগে তো আমি অনেক কিছু বুঝতাম না, আপনি সে ব্যক্তি যার মাধ্যমে ইসলামের এই বিষয়গুলো বুঝেছি পরবর্তীতে। তো যা আপনাকে যতই ধন্যবাদ দিব না, কোনো হবে না। আর আমি তো বললাম, আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায় সাথে সাথে। আমি এতক্ষণ টেনশনে ছিলাম, চিন্তিত ছিলাম, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এরপরে আমার মনে হচ্ছে যে না, বিষয়টা নিয়ে আমাদের অন্যভাবে ভাবতে হবে। দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। অবশ্যই তুমি বিষয়টা নিয়ে চিন্তা করবা না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। তবে আজকে মনে হয় আমার ওঠা উচিত, অনেক দেরি হয়ে গেল। জি অবশ্যই, অনেক লেট হয়ে যাচ্ছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এ ভাই, তোমার কিউব থেকে গেল। ও আচ্ছা, থাকো তুমি। আচ্ছা ভাইয়া, তোমাকে যে কল দিয়েছিল, তোর নাম্বারটা একটু দেখি তো। নাম্বারটা এটা কিরকম নাম্বার? এরকম নাম্বার তো আমি জীবনে দেখিনি। আমিও দেখিনি। এই নাম্বারের মানে কি হতে পারে এরকম? এটা কি পৃথিবীর নাম্বার না? পৃথিবীর তো মনে হচ্ছে না। আমার তো মনে হয় না এটা পৃথিবীর নাম্বার, বাইরে হতে পারে, কোনো বাইরের প্ল্যানেট। ও, তো ওই ব্যক্তিটা কে? সেটা আমরা জানি না। জিন না মানুষ নাকি কোনো কিছু ফেরেশতা? শ্যাডো টাইপ বলছিলে। শ্যাডো টাইপ বলছিলাম, কিন্তু আমি ঠিক জানি না সে কে। মোসাদ্দুরের সঙ্গে তো কথা হলো, সে বাইরের কোনো হতে পারে। দেখি কাল রিমোসকে কল করবো। রিমোস ভাই? দেখি কাল সকালে একটা কল দেবো। আচ্ছা ঠিক আছে, বলো তাহলে কথা দিয়ে দেখো, বুঝতে পারছি না। নাম্বার নিয়ে কথা বলি ওর সাথে। হ্যাঁ, নাম্বার নিয়ে ওকে কথা বলবো। নাম্বারটা ওকে দেখাবো সরাসরি, যখন ওকে ডাকবো একবার দেখে যেতে আসতে পারে, তারপর সরাসরি দেখে তোকে বলবো। আর আমার মতে মুসাফির ভাইয়ের সাথে এই নাম্বারটা ডিকোড করা নিয়ে কথা বলা উচিত, ও যদি কিছু বুঝতে পারে। দেখা যাক, চেষ্টা করবো। ঠিক আছে। আবে নাইস। রনক ফোন দিয়েছিল তো কাল। রনক ফোন দিয়েছিল? হ্যাঁ। রনক ভাই কখন?
একদিন বিকালে তুই ছিলি না, আমি সাইকেল চালাচ্ছিলাম একাই। তো তো কি বলছে নাকি? ফোনে যেটা বললো সেটা শোনার পর তো আমি, মানে কি? তাহলে শোন। ফোন 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 বাজছে। রন তো আবার এখন কি বলবো, দেখি কি বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো রিয়াজ খান। হ্যাঁ হ্যাঁ, তো আমি একটা নিউজ দেবো তোকে, জানি না কেমন লাগবে শুনতে, বিশ্বাস করতে কিনা সেটাও জানি না। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমাকে একজন ফোন দিয়েছিল, তারপর সে ফোন দিয়ে আমাকে বললো তাকে পৃথিবীতে নাকি আমার 5 বছর লাগবে। 5 বছর লাগবে? হ্যাঁ 5 বছর। আচ্ছা, আবে তুই ওকে বললি না যে 5 বছর কি, তোর যদি দম থাকে তুই আমার সামনে আয়, তুমি এটা বলা উচিত তো। তো তুই আবার কি? হ্যাঁ আমি তো তাকে বলবো এটা, কিন্তু মানে আমি বুঝছি না, আমি তো সে মানুষ কিনা সেটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আর তোর কি মনে হয় পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে যদি 5 বছর লাগবে? 5 বছর লাগবে আমার জানা মতে ভাই, পুরো পৃথিবী কিন্তু মানে কোনো গ্যালাক্সিতে কোনো জায়গা নাই যে 5 বছর লাগবে। হ্যাঁ না, তাছাড়া তো আমি মোসাদ্দেকের সঙ্গে কথা বলেছি। মোসাদ্দেক কি বললো, তার জন্য এটা 5 সেকেন্ড হতে পারে, কিন্তু আমার জন্য আমাদের জন্য এটা 5 বছর হবে। আমি এরকম রেগুলারলি ভেবে নিয়েছি সে বিভিন্ন কিছু বুঝে যাবে। হ্যাঁ, মোসাদ্দেক যেহেতু অনেক ইন্টেলিজেন্ট, এটা হতে পারে যে ওর হয়তো 5 সেকেন্ড লাগতে পারে, আমাদের 5 বছর লাগবে, এর সম্ভাবনা আছে। আমি এটাকে অস্বীকার করছি না। আচ্ছা আচ্ছা, তো তুই এখন কোথায় আছিস নাকি? হ্যাঁ, ওই যে আমি তো বাইরে একটু সাইকেলে ঘুরতেছিলাম। আচ্ছা, সাইকেল চালাচ্ছি। না, মাঝে মাঝে তো দেখতে পাই তো সাইকেলের যে ইগুলো দেখাস, স্ট্যান্ড গুলো আর কি। হ্যাঁ, রাবিত একদিন দেখে বলছিল যে রিমিস খান, রিমিস খান ভাই ওয়ারা তো সেই, মানে সে এটা বলছিল আর কি। তো যাই হোক, বিষয়টা দেখ একটু হবে কি করে যে। আচ্ছা, ঠিক আছে, দেখছি ব্যাপারটা কি করে যে। ঠিক আছে, সমস্যা না, চিন্তা করতে হবে না এই বিষয়ে। ওই মানুষ হোক বা না হোক, ওই যাই হোক, মানুষের আর যাই কিছু হোক, সমস্যা নেই। হ্যাঁ, বেশি রাখালে আমার কথা বলবি যে দম থাকলে রিমোট খানকে একটু কল কর। ঠিক আছে, আমি ওকে দেখে নিবে। আচ্ছা, ঠিক আছে। হোয়াট দ্য হেল? সত্যি? তো ওই মানে মানুষ না তাইলে, বা কোথায় থাকতে পারে ও? পৃথিবীতে আছে না অন্য কোথাও, অন্য কোনো প্ল্যানেটে বা? না, আমার মনে হয় কিছুর বাইরে হবে।
পৃথিবীর বাইরে, লাইক আমাদের যখন 2021 সালে মাল্টিভার্স কোল্যাপস হলো, তো তখন তো মাল্টিভার্স আছে, তার মানে এক্সিস্ট করে। তাহলে মাল্টিভার্সের কোথাও একটা থাকতে পারে, অন্য কোন ইউনিভার্সে হতে পারে। হ্যাঁ। বাট ওই জিনিসটা কি ওই, মানে কে ওই, জিন না মানুষ? আমরা পরে জানতে পারবো। আপাতত বাড়ি চল। রনক, তোর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা নাকি? নিচে চল, বলছি। আচ্ছা চল। আচ্ছা, তো বস এখানে নাকি? হ্যাঁ, তো মাইনুল কি বলছিলি নাকি? বলছিলাম যে নামাজ তো পড়তে হবে, কিন্তু জানি মনে হচ্ছে না ওই বিষয়টা থেকে পড়া যায়। মানে পড়তে চাইছি অনেক দিন। এটার হচ্ছে কয়েকটি কারণ আছে। যে নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা ঠিকভাবে জানি না, এটা একটা কারণ। এখন আমি যদি কোরআনের আয়াত উল্লেখ করি, এটা আছে সূরা মুদাসসির সূরা নম্বর 74 আয়াত 42 এবং 43। এখানে আল্লাহ বলছেন যে সেদিন, মানে কিয়ামতের দিন, অপরাধীদেরকে জিজ্ঞাসা করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তার মানে কি বুঝলি? নামাজ জাহান্নামে যাওয়ার প্রথম 1 নম্বর কারণ কি? সালাত আদায় না করা। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তারপর আল্লাহ বলছেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 103 যে নিশ্চয় মুমিনদের উপর নির্দিষ্ট সময় নামাজ পড়া হচ্ছে ফরজ। নামাজ শুধু ফরজ এটা না, নির্দিষ্ট সময় পড়া ফরজ, তাই না? যেহেতু এটা আমাদের জন্য ফরজ, ফরজ মানে কি? বাধ্যতামূলক। এখন আমি যদি একটা উদাহরণ দিই, আমাদের স্কুল বা কলেজ ইউনিভার্সিটিতে একটা এক্সাম আছে, যে এক্সামটা আমাদের জন্য বাধ্যতামূলক। যদি না দিই তাহলে কি হবে? আমাদের রেজাল্ট ফেল আসবে, বা আমাদের যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে না, তাই না? আর নামাজটা তো এর চেয়ে তো বেশি। নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলার সুযোগ। এখন যদি কোনো ফেমাস ব্যক্তির সাথে কথা বলার সুযোগ হয় আমাদের কোনোদিন, পৃথিবীর কোনো ফেমাস ব্যক্তি, ধরলাম সে কোনো ফেমাস অ্যাক্টর হতে পারে, তাহলে কি তুই বলবি যে না, আমার ওই ফেমাস অ্যাক্টরের সাথে কথা বলার প্রয়োজন নাই? এমনটা কি হবে? হুম। বরং কি করা উচিত, আমি তো আরো রেডি খেয়ে তাড়াতাড়ি যাবো, যে ফেমাস অ্যাক্টর আসছে, হ্যাঁ, আর আমি যাবো না, এটা হতে পারে? তো যেখানে আমরা দুনিয়ার একটা সামান্য ফেমাস অ্যাক্টর, তাকে তার সাথে দেখা করার জন্য, যদিও তার সাথে দেখা করার সুযোগ আমাদের হয় না, তার সাথে দেখা করার জন্য আমরা এত আগ্রহ প্রকাশ করি, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা সেটা প্রকাশ করছি না। যিনি মহাবিশ্বের রব, মহাবিশ্ব সমূহের রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সাথে কথা বলার সুযোগ এই নামাজ। হ্যাঁ, আসলে আর একটা কারণ আছে যে আমরা নামাজ যেহেতু আরবিতে পড়ি, আমরা আরবি ভাষা জানি না, সেজন্য আমরা কি বলি সেটাও জানি না। এটা হচ্ছে আর একটি বড় সমস্যা। তো আমি একটা উদাহরণ যদি দিই, তো এই মুসলিমের 764 নম্বর হাদিস, এখানে উল্লেখ করা হয়েছে যে সূরা ফাতিহা যখন আমরা পড়ি, সূরা ফাতিহা হচ্ছে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জানি আপনি, মানে আমার বান্দা আমার প্রশংসা করেছে। এভাবে আল্লাহ জবাব দেন প্রতিটা আয়াতের, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না। যে কারণে আমরা এটা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি। হচ্ছে খরচ খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমরা দুনিয়ার মানুষকে ফেমাস হিসেবে দেখছি, তার সাথে দেখা করার জন্য খুবই জরুরি। যদি রাত 3টার সময় সুযোগ হয়, যে রাত 3টার সময় তার সঙ্গে দেখা করার সুযোগ পাবো আমরা, তারপরেও কিন্তু আমরা যাব, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা যাচ্ছি না। আর এর পিছনে সর্বোত্তম মানে যে কাজ করে, যে ওয়াসওয়াসা, তাকে আমরা সবাই চিনি, ইবলিস শয়তান। তো তার কারণে অনেকে হয় না, আলসিমির কারণ। বুঝেছি, কখনো ভাবিনি। শুরু করা যাবে। আর একটা আমি এখানে অ্যাডভাইস দিই, যে নামাজ প্রথমে শুরু করতে হবে অল্প থেকে।
আমাদের সমাজে অনেকে আছে যে যারা দেখে জোহরের নামাজ কয় রাকাত, তো আগে 4 রাকাত সুন্নাত, ফের আবার ফরজ 4 রাকাত, তারপরে আবার 2 রাকাত সুন্নাত পড়তে হবে। এতগুলো নামাজ পড়তে পারবো না, যে নামাজই পড়ে না। ওগুলো তো তার জন্য ফরজ না, তাকে আগে ফরজ দিয়ে শুরু করতে হবে, তারপরে সে আস্তে আস্তে সুন্নাত নফল এগুলো পড়বে। হ্যাঁ, প্রথমে যদি তার উপর বোঝা চাপিয়ে দেওয়া হয় তাহলে সমস্যা। প্রথমে তাকে এক ওয়াক্ত ধরতে হবে। আমি নিজে আগে নামাজ পড়তাম ক্লাস 9-এ থাকতে, তো আমি প্রথমে তখন শুধু মাগরিবের নামাজটা পড়তাম, তুই এটা জানিস। আমি মাগরিবের সময় মসজিদে যেতাম তখন, যখন ক্লাস 9-এ পড়তাম। অন্য নামাজ কিন্তু পড়তাম না তখন। তারপরে আস্তে আস্তে মাগরিবের সাথে ইশা ধরলাম, দেন পরে এভাবে নিজের মধ্যে সবগুলো পড়া উচিত। এইভাবে আসলে নামাজটা আমি পড়ি, একে একে ধরেছি, একসাথে না। আর এখন আলহামদুলিল্লাহ আমার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বিশেষ কোনো কারণ ছাড়া। শুরু করে। চল। Keep going, don't look back. It's behind us. Move! No! Keep running! Faster! Go! Hurry! Hurry! We're in! Close it! Now! We're safe! Come forward. I've been waiting for you. ভাই আপনি কে? আমি আমি কে তাই না? আমাকে দেখতে চাও তোমরা? আমি হচ্ছি এই মাল্টিভার্সের বাদশা। আমি কন্ট্রোল করি মাল্টিভার্সকে, আর আমি হলাম শ্যাডো। এ ভাইয়া, কি হলো ভাইয়া তোমার? উঠো উঠো ভাইয়া, কি হলো তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে? এ ভাইয়া রনক, উঠো, উঠো উঠো। তুই এখানে কি? তুই উঠো এ ভাইয়া। তোরা এখানে কি? আমি এখানে কিভাবে? ভাইয়া কি হয়েছিল তোমার? কি হয়েছিল? শ্যাডো কই? শ্যাডো? মাইনুল কই? মাইনুল? মাইনুল আর অঙ্কুর? অঙ্কুর? মাইনুল, অঙ্কুর, শ্যাডো এরা। তুমি উঠো। শ্যাডো কে? ঠিক আছে তুমি? আমি এখানে কিভাবে? আমি তো আইল্যান্ডে ছিলাম, ওই শ্যাডো আর চেহারা দেখা যাচ্ছিল জাস্ট। ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? আরে ওই কি পাগল হয়ে গেছে নাকি আসলে? কি বলছে এগুলা? শ্যাডো কে? শ্যাডো কি? কি জিনিস? শ্যাডো কি? আর মাইনুল, অঙ্কুর এখানে কোত্থেকে আসবে? আর তোদের কিছু মনে নাই? মনে নাই মানে? মনে নেই মানে?
আমার কি মনে থাকবে? তুমি তো ওখান থেকে আচ্ছা ভাই, তুমি ডিটেলস সবকিছু খুলে বলো তো কি হয়েছে তোমার? আরে ওই যে শ্যাডো কল দিয়েছিল আমার নাম্বার থেকে, তারপর মাইনুল ছিল আমাদের সাথে, তারপর মাইনুল আমি আর অঙ্কুর আইল্যান্ডে গেলাম, মনে নেই? ওই আইল্যান্ডের নাম তো জানি না, আমরা তো হারিয়ে গেছিলাম ওই আইল্যান্ডে। হারিয়ে গেছিল? আমরা 3 দিন ধরে ওই আইল্যান্ডে ছিলাম। 3 দিন? শেষ পর্যন্ত শ্যাডোর একটা তুমি তো আমার সাথেই আছো ওই 3 দিন ধরে। মানে কি বলিস তুই? আমরা তো 3 দিন ধরে আইল্যান্ডে ঘুরলাম, তারপর এই আইল্যান্ড, তারপর আরো কি ওই আননোন নাম্বার, তারপরে যে মাহিনকে জিন এখান থেকে নিয়ে চলে গেল। মাহিনকে জিন নিয়ে চলে গেল? কিচ্ছু মনে নেই তো? না, কি এরকম তো হয়নি, জিন তো আমরা দেখিনি। কখন আমাকে কখন জিন নিয়ে গেল? মাইনুল জিনের গলা ধরেছিল। মাইনুল জিনের গলা তোর সামনে ধরেছিল? আমার সামনে ধরেছিল? পাগল হয়ে গেছো? এখানে ছিলি মাইনুল এখানে। ওই আসলে পাগল হয়ে গেছে মনে হয়েছে আমার। 2021 সালে ওই যে আমরা আকাশে একটা আলো দেখলাম, আকাশে মাল্টিভার্সি হলো, জিন এলো, ওই এগুলা শ্যাডো বলছিল যে তোমাদের আমি তোমাদের অপেক্ষায় আছি, মনে নাই? সমস্যা হয়েছে নাকি মাথায়? তোমার কি মাথায় কোনো সমস্যা হয়েছে? না মানে কি বলছিস তুই? আচ্ছা তোরা বলছিস আমি নাকি অজ্ঞান হয়েছিলাম, কতক্ষণ ছিলাম? প্রায় 30-40 সেকেন্ড মতো। হ্যাঁ, 2021 সাল থেকে এখন আজকের তারিখ কত? আজকে 2026 3 এপ্রিল। এটা কিভাবে সম্ভব? আমরা তো ফেব্রুয়ারিতে গেলাম ওই আইল্যান্ডে। কি বলছো এইগুলো? কি বলছো? আমি তো কিছু বুঝতেছি না। তুমি সাইকেল আসলে না, আমাকে কল দাও বললে, এই যে তোমার সাইকেলের চাবি। তাহলে ওগুলো কি ছিল? ওই যে জিন, শ্যাডো, তারপরে যে ছিল একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, কিছু মনে না তোর? আননোন নাম্বার মানে এগুলো সব আমার এই 30 সেকেন্ডের স্বপ্ন ছিল। হ্যাঁ, তুমি এখন চলতে আসো তো। আচ্ছা তো কি হলো তোমার ভাই? তোমার মনে হয় গরমের জন্য মাথা খারাপ হয়ে গেছে। চলো তোমার নিচে চলো, আমরা পানি টানি খাওয়াচ্ছি। তোমার মনে হয় ট্রেন একটু বেশি গরম হয়ে গেছে। চলো নিচে চলো, পানি খাও, পানি খাও তুমি। কথা হলো যে তুই বললি যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তাই না? তোরা বললি আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তো অজ্ঞান হওয়ার আগে কি কি হয়েছিল ওটা একটু বলতো আমাকে। ও আচ্ছা, হ্যাঁ আমি বলছি। তুমি কি বলছিলা, লাগছে নাকি? হ্যাঁ ভাই, যে আমি তো মাঝে মাঝে ফজরে উঠতে পারছি না, তো কি বলবো নাকি? ফজরে উঠতে পারো না? ফোনে অ্যালার্ম দাও না? হ্যাঁ অ্যালার্ম তো দিই, তাও উঠতে পারছি না। আচ্ছা, ফোনটা রাখো কোথায়? তোমার কাছেই মনে হয় সম্ভবত। হ্যাঁ পাশে। ও, তাহলে তুমি এক কাজ করবা, এটা কয়দিন ট্রাই করো, ফোনটা অ্যালার্ম দিবা। অ্যালার্ম দেওয়ার পর মানে তুমি এমন জায়গায় ফোনটা রাখবা যেন তোমাকে মানে যেখানে শুয়ে থাকবা, তো ওখান থেকে যেন উঠে তারপর অফ করতে হয়। তখন মানে কি হবে যে তুমি যখন মানে ওই জায়গা থেকে উঠে গিয়ে যখন মানে বন্ধ করবা, তখন তুমি ধরো চিন্তা করবা যে এখন তো উঠে গেছি, তাহলে এখন নামাজটা পড়ে নি, নাকি বলো? এখন সেটা যদি না হয় তাহলে তো মানে কি বলবো সমস্যা। এখন শয়তানকে তুমি মানে যতদূর মানে আমার কাছে আসতে দেওয়া যাবে না, শয়তানকে আমার কাছে আসতে দেওয়া যাবে না। আমি ফজরের নামাজ পড়বো, মানে তোমার কনফিডেন্স থাকবে ফজরের নামাজ আমি পড়বই, তারপরে অন্য কাজ। আগে ফজরের নামাজ পড়বো, উঠার পর আগে আমি ফজরের নামাজটা পড়বো। তারপরে তোমার আরেকটাই করবা যে তুমি বাড়িতে যদি 2-1টা ফোন থাকে, তাহলে 2-1টা ফোনে বা অ্যালার্ম ঘড়ি যদি থাকে, তাহলে সেটা তো অ্যালার্ম দিবা, মানে এমন জায়গায় মানে অ্যালার্মটা দিবা, বা অ্যালার্ম দেওয়ার পর ঘড়ি বা মোবাইলটা এমন জায়গায় রাখবা যেন তোমাকে উঠে গিয়ে বন্ধ করতে হয়, বুঝেছো? তাহলে দেখো ট্রাই করে, তারপরে তখন দেখা যাবে। আচ্ছা, তো আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, রনক ভাই ডাকি নাকি?
ডাকা যায়, সমস্যা নাই, আমরা তো অনেকক্ষণ তো এই কথা বলছি। আচ্ছা ফোন দাও ওকে দেখি। আচ্ছা ঠিক আছে, ফোনটা দিই। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যালো বল। হ্যাঁ তো ওই যে তুমি ছাদে চলে আসো নাকি? আমরা অনেকক্ষণ ধরে কথা, নাহিম ভাইও আছে। আচ্ছা আসছি তাহলে, সমস্যা নেই, আমি চলে আসছি একটু করে। রাস্তায় তো আছে, বেশিক্ষণ লাগবে না, সাইকেলও আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে। আর কি বলবো? আচ্ছা সাইকেলে। ঠিক আছে আসুক তাহলে। হ্যাঁ হ্যাঁ আসছি। ভাইয়া, হ্যাঁ ওই যে দেখো ভাইয়া। ও আসো। হ্যাঁ আসছি। তোরা এখানে আসিস তো কি বলছিস? হ্যাঁ তো ভাইয়া আমি বলছিলাম যে ভাইয়া কি হলো ভাইয়া তোমার? উঠো ভাইয়া, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। কি হয়েছে? কি হলো গো? ভাইয়া কি আছে তুমি? ভাইয়া কি হয়েছে? রনক ভাইয়া রনক কি হলো তোমার? ভাইয়া ভাইয়া তুমি রনক। ঠিক আছো তো? আরে ভাইয়া উঠো। ভাইয়া কি হয়েছে তোমার? রনক এ, রনক ভাইয়া, কি হয়েছে? এখানে কি হবে? তোরা এখানে কি? ভাইয়া কি হয়েছিল তোমার? কি হয়েছিল? মানে শ্যাডো কই? কি হয়েছে? তুমি কি হয়েছে? তুমি উঠো। ঠিক আছে তুমি? তোমার হয়েছিলটা কি? আমি এখানে কিভাবে? আমি তো আইল্যান্ডে ছিলাম, ওই শ্যাডো আর চেহারা দেখা যাচ্ছিল জাস্ট। হ্যাঁ দেখলাম। এটা আমার কিছু মনে আসছে না এখন। আমার তো ওই শ্যাডো, তারপর ওই জিন, হ্যাঁ আমরা আইল্যান্ডে ছিলাম, এগুলোই মনে আসছে। যদি তোরা বলছিস তো হতেও পারে এটা। ঠিক আছে, সমস্যা নেই, এটা